অ্যাসপিরেশন ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ক্লাসে আমরা পদার্থের তরল অবস্থা থেকে যতগুলো কোশ্চেন আছে রায়মার্টিনের সবগুলো আমরা সলভ করব। দেখো, রায়মার্টিন এই পদার্থের তরল অবস্থা এই টপিকটাকে প্রধানত 5টা টপিকে ভাগ করেছে। তো আমরা আজকে এই ক্লাসে শুধুমাত্র টপিক 1টা আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। ভাগ করেছে, দেখো টপিক 1-এ যেটা রয়েছে, টপিক 1-এ প্রধানত যে কোশ্চেনগুলো রয়েছে, টপিক 1-এ এই কোশ্চেনগুলো হচ্ছে তোমার রয়েছে গাঢ়ত্ব থেকে, দ্রবণের গাঢ়ত্ব থেকে। একটু কালারটা আমি চেঞ্জ করি। দেখো যে এখানে আরও একটা শতকরা মাত্রার ভাগ রয়েছে, আরও একটা শতকরা মাত্রা রয়েছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে W/V। তো যদি কোনো দ্রবণে 6% W/V লেখা থাকে, হ্যাঁ, যদি কোনো দ্রবণে 6% W/V লেখা থাকে, তাহলে সেটার অর্থ হলো, সেটার অর্থ কি, সেটার অর্থ হচ্ছে দ্রাবকের ভর এখানে হবে, সরি দ্রাবক না, এখানে হবে দ্রাবের ভর W2 সমান সমান হচ্ছে 6 গ্রাম, এবং দ্রাবকের আয়তন, দ্রাবকের আয়তন V1 সমান সমান হবে 100 ml। এখন যদি এটাকে একটু অন্যভাবে লেখা থাকে, যদি বলা থাকে যে 500 ml 2% W/V এর দ্রবণ, তাহলে এখান থেকে এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হলো এখানে দ্রাবকের ভর হবে, এখানে দ্রাবকের ভর W2 সমান সমান হলো 2/100 ইন্টু 500। যেখানে কি হচ্ছে, এই 0 কেটে গেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম, 5 2 10, তাহলে দ্রাবকের ভর পেয়ে গেলাম 10 গ্রাম, ঠিক আছে? তাহলে পরবর্তী চলো দেখা যাক। পরবর্তী দেখো যে এখানে আছে মোল সংখ্যা, এটা হচ্ছে মোলের সূত্র, প্রদত্ত ভর বাই আণবিক ভর। তো এটাকে আমরা মোল কিভাবে নির্ণয় করব, এখানে সূত্রটার অ্যাপ্লিকেশন কীরকম। দেখো যে এখানে যদি লেখা থাকে যে কোনো একটা দ্রবণ যেখানে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা কত, 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা, তাহলে এখানে দেখো যে প্রদত্ত ভর কত দেওয়া আছে, প্রদত্ত ভর হচ্ছে 20 গ্রাম, মানে W সমান সমান হলো 20 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যদি আমি ক্যালকুলেট করি, তাহলে সোডিয়াম আছে প্রথমে, তো সোডিয়ামের হচ্ছে কত 23, তারপরে আছে অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে 16, তারপরে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে এটা টোটাল যদি যোগ করো, তাহলে তুমি কত পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে 40 গ্রাম। তাহলে এখান থেকে মোল কিভাবে নির্ণয় করব, এখান থেকে মোল সমান হয়ে যাচ্ছে, মোল সমান হয়ে যাচ্ছে W/M, যেখানে W আমি পেয়ে গেছি 20 গ্রাম আর M পেয়ে গেছি 40 গ্রাম। তাহলে এটা যদি কাটাকাটি যদি করে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি 1/2 মোল। এটা আমি পেয়ে গেলাম 1/2 মোল। যেটা আরও সিম্পলিফাই যদি করো, তাহলে এটা পেয়ে যাবো আমি 0.5 মোল। তাহলে এইভাবে আমরা মোল ক্যালকুলেট করতে পারবো। পরবর্তী দেখো, এই কনসেপ্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে এখানে দেখো মোলারিটি আর এটা হচ্ছে মোলালিটি। তো মোলারিটির সূত্র হচ্ছে এটা, আর মোলালিটির সূত্র হচ্ছে এটা। এখন দেখো যদি কোনো দ্রবণে বলে যে 0.25 মোলার গ্লুকোজের দ্রবণ, এই কথাটার অর্থ কি, এই কথার অর্থ হলো এই যে গ্লুকোজ, এখানে দ্রাব হচ্ছে গ্লুকোজ, এই গ্লুকোজের মোল সংখ্যা N2 সমান সমান হচ্ছে 0.25 মোল, এবং দ্রাবকের আয়তন V1 সমান সমান হয়ে যাবে 1000 ml। সিমিলারলি যদি এখানে বলা থাকে মোলালিটি, তাহলে যদি 0.125 মোলাল ইউরিয়ার দ্রবণ, এই কথাটার অর্থ হলো এখানে ইউরিয়ার মোল সংখ্যা N2 সমান সমান হচ্ছে 0.125 মোল, এবং দ্রবণের আয়তন বা দ্রাবকের আয়তন এখানে হবে 1000 ml। ক্লিয়ার? পরবর্তী দেখো যে এখানে দেখো নর্মালিটি আর এখানে হচ্ছে ফর্মালিটি। নর্মালিটির সূত্র হচ্ছে এটা, আর ফর্মালিটির সূত্র হলো এটা। এখানে দেখো যে নর্মালিটি এবং মোলারিটির সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এটা তুমি দেখবে যে এইখান থেকে অনেকগুলো কোশ্চেন রয়েছে, যে নর্মালিটি এবং মোলারিটির সম্পর্ক উপর থেকে। যেখানে দেখো যে এক্সটা কি জিনিস, এখানে এক্স হচ্ছে যোজ্যতা হতে পারে, অথবা অ্যাসিডের ক্ষেত্রে ক্ষার গ্রহিতা হতে পারে, বা ক্ষারের ক্ষেত্রে অম্ল গ্রহিতাও হতে পারে। পরবর্তী দেখো, এবার আসছি আমরা হেনরির সূত্র।
হেনরির সূত্রটা কি বলছে স্যার? হেনরির সূত্র হচ্ছে যে কোনো একটা পাত্রে যদি কিছু তরল পদার্থ থাকে তাহলে ওই তরলে যে কোনো গ্যাসের দ্রাব্যতাটা হবে ওই গ্যাসের চাপের সাথে সমানুপাতিক। ঠিক আছে, কোনো একটা তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা গ্যাসটির চাপের সাথে সমানুপাতিক, মানে চাপ যদি বাড়া হয় তাহলে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। এটাই কে বলেছিলেন? এটা বলেছিলেন বিজ্ঞানী হেনরি। তার জন্য তার সূত্র হয়ে গেছে হেনরির সূত্র। এটা হচ্ছে হেনরির সূত্রের, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মসটা, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ, কে এই হেনরির ধ্রুবক এবং এক্স হলো গ্যাসের মোল ভগ্নাংশ। এখন দেখো যে হেনরির ধ্রুবক আছে কে, এই হেনরির ধ্রুবক থেকে এই 4টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে VVI পয়েন্ট এগুলো, তাহলে কোনো ভুল হবে না। এখান থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন রয়েছে রায়মার্টিনের, তুমি পেয়ে যাবে। প্রথম পয়েন্টটা বলছে যে উষ্ণতা বৃদ্ধিতে কে এর মান বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধিতে কে এর মান বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? যে KH এর মান গ্যাস ও তরলের প্রকৃতির উপর নির্ভর করে। KH এর মান বা হেনরি ধ্রুবকের মান গ্যাস এবং তরলের প্রকৃতির উপর নির্ভর করবে। এই কথার অর্থ হচ্ছে যে আলাদা আলাদা গ্যাস, আলাদা আলাদা তরলের ক্ষেত্রে KH এর মান কী হবে? আলাদা আলাদা হতে পারে। 3 নম্বর পয়েন্টে বলছে যে কোনো গ্যাসের দ্রাব্যতা বেশি হলে KH এর মান কম হয়, অর্থাৎ গ্যাসের দ্রাব্যতা KH এর সাথে ব্যস্তানুপাতিক। যদি দ্রাব্যতা বেশি হয় তাহলে KH এর ভ্যালু অবশ্যই কম হবে। 4 নম্বর পয়েন্ট বলছে যে অতিমাত্রায় দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হয় না। দেখো যে কোনো একটা গ্যাস আছে, যদি কোনো গ্যাস অতিমাত্রায় দ্রাব্য হয়, কোনো একটা গ্যাস যদি অতিমাত্রায় দ্রাব্য হয় তাহলে সেই গ্যাসটার ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। যেমন একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে জলে হচ্ছে অ্যামোনিয়া প্রচণ্ড দ্রব্য, মানে জলের কাছাকাছি অ্যামোনিয়া যদি রাখা হয় এটা জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়ে যায়। সেই জন্যে জলে অ্যামোনিয়ার যে দ্রবণ সেখানে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। চলো তাহলে আমরা কোশ্চেনে প্রবেশ করি। প্রথম কোশ্চেন এখানে দেখো যে বলছে যে উষ্ণতা দ্বারা প্রভাবিত হয় না। তাহলে দেখো যে এখানে 3টে যে আছে, নর্মালিটি, তারপরে আছে মোলারিটি, তারপরে আছে ফর্মালিটি। এই যে 3জন আছে, এদের 3জনের যে আমরা ডেফিনেশন এবং তাদের ফর্মুলাগুলো দেখলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরা 3জন হচ্ছে আয়তন সংক্রান্ত। এরা 3জন হচ্ছে আয়তন সংক্রান্ত। কার আয়তন সংক্রান্ত? এটা হচ্ছে দ্রাবকের আয়তন সংক্রান্ত। এগুলো হচ্ছে আয়তন সংক্রান্ত। আর মোলালিটি হচ্ছে ভর সংক্রান্ত। ঠিক আছে, এখন দেখো যে এই যে 3জন আয়তন সংক্রান্ত হওয়ার জন্যে কি হয়? আয়তন সংক্রান্ত হওয়ার জন্যে একটা কাজ হয় যে কোনো গ্যাস বা তরলের আয়তন 3টে জিনিসের উপর নির্ভর করে। যে কোনো গ্যাস এবং তরলের আয়তন কটা জিনিসের উপর নির্ভর করে? 3টে জিনিসের উপর নির্ভর করে। কি কি জিনিস? একটা হচ্ছে উষ্ণতা, দ্বিতীয় নাম্বার হচ্ছে চাপ, আর 3 নাম্বার হচ্ছে পরিমাণ। 3 নাম্বার হলো পরিমাণ। তাহলে দেখো যে উষ্ণতা, এখানে বলছে উষ্ণতা দ্বারা, উষ্ণতা আছে, তাহলে দেখো যে উষ্ণতার মাধ্যমে, উষ্ণতা দ্বারা কি হবে? আয়তন পরিবর্তিত হতে পারে। আর আয়তন যদি পরিবর্তিত হয় তাহলে নর্মালিটি, মোলারিটি এদেরও মান পরিবর্তিত হবে। সেই জন্যে উষ্ণতা দ্বারা এরা 3জন প্রভাবিত হতে পারে। নর্মালিটি, মোলারিটি এবং ফর্মালিটি এরা 3জন প্রভাবিত হয়, শুধুমাত্র মোলালিটিটাই প্রভাবিত হবে না। সেকেন্ড কোশ্চেন, এনে দেখো যে এখানে দেওয়া আছে যে 0.02 মোলার সোডিয়াম কার্বনেটের শক্তিমাত্রা নর্মালিটিতে কত হবে। তাহলে এখানে আমি দেখলাম যে নর্মালিটির সাথে মোলারিটির যে সম্পর্ক সেটা হচ্ছে N=mx, যেখানে এখানে যে দেখো যে সোডিয়াম কার্বনেট, এটার ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত হবে? সোডিয়াম কার্বনেটকে যদি আমি আয়নিত করি তাহলে আমি পেয়ে যাব 2Na+, আর প্লাস হবে CO3 2-, ঠিক আছে। তাহলে CO3 2- যে আমি পাচ্ছি, CO3 2- যে আমি পেলাম, এই যে CO3 2-, এই 2- এটাই কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে এর যোজ্যতা, এটা হলো এর যোজ্যতা বা এক্স। তাহলে আমি এখানে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে কি আছে? মোলার আছে 0.02 ইন্টু হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমি পেয়ে গেলাম 0.04। রাইট অ্যান্সার তাহলে কোনটা হয়ে যাচ্ছে স্যার? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার। পরবর্তী কোশ্চেন দেখো যে বিবৃতি দেওয়া আছে যে দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল কিন্তু মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। তাহলে এই বিবৃতিটা অবশ্যই সঠিক। এবার কারণ কি লিখছে? উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, এটাও ঠিক, কিন্তু ওজন বা মোল সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এটা দুটোই পয়েন্ট সঠিক। দুটো পয়েন্ট যদি সঠিক হয় তাহলে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী কোশ্চেন, দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে বাষ্পচাপের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি গাঢ়ত্বের মাধ্যমটি ব্যবহৃত হয়? তাহলে এখানে আমরা হেনরির সূত্র থেকে আমরা কি জানি? হেনরির সূত্র থেকে জানি যে হেনরির সূত্র থেকে আমরা জানি পি সমান সমান কে এইচ ইন্টু হচ্ছে এক্স। ঠিক আছে, যেখানে এক্স হলো কি, এক্স হলো দ্রাবের মূল ভগ্নাংশ বা দ্রাব্যতা। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে ইউরিয়ার 100 ml দ্রবণে এত সংখ্যক অণু উপস্থিত আছে, দ্রবণটির গাঢ়ত্ব হলো। তাহলে দেখো যে এখানে গাঢ়ত্ব মোলারিটিতে বের করতে, মোলারিটিতে গাঢ়ত্ব দেওয়া আছে, তো গাঢ়ত্ব মোলারিটি সমান আমরা কি জানি? গাঢ়ত্ব যদি মোলারিটিতে বের করতে হয় তাহলে আমাদের বের করতে হয় প্রথমে N2 বাই হচ্ছে V1 ইন্টু হচ্ছে 1000। তো দেখো এখানে কিছু জিনিস দেওয়া আছে। কি জিনিস দেওয়া আছে স্যার? এখানে দেওয়া আছে আমাদের V1টা দেওয়া আছে। V1টা কত দেওয়া আছে? 100 ml দেওয়া আছে। V1 দেওয়া আছে 100 ml, কিন্তু N2 দেওয়া নেই। কিন্তু N2 কি দেওয়া আছে? N2 দেওয়া নেই। কিন্তু দেখো যে N2 মানে হচ্ছে দ্রাবের মোল, কিন্তু দ্রাবকের এখানে কি দেওয়া আছে? অণু সংখ্যা দেওয়া আছে। আর আমরা যদি মোলের এই যে এই সূত্রটা যদি তুমি দেখো, এখানে 3টা মোলের সূত্র লেখা আছে, নোট করে নিতে পারো। তাহলে এখানে মোল সমান আছে প্রদত্ত কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে মোলের এখানে এই সূত্রটা কি হচ্ছে? মোল সমান হচ্ছে যাচ্ছে 0.2 ইন্টু হচ্ছে 10⁻20 বাই হলো অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? 0.2 ইন্টু 10⁻23। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, তাহলে আমি যেটা পেয়ে যাবো 10⁻³ এটা কি পেয়ে গেলাম? আমরা এটা পেয়ে গেলাম, মোল পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিই। এখানে ভ্যালু যদি বসাই, N2-র ভ্যালু পেয়ে গেছি 10⁻³, V1-এর ভ্যালু হচ্ছে 100 আর এই দিকে আছে 1000। তাহলে দেখো এটা কাটলো, এটা কাটলো। তাহলে আমি যদি 10কে 10⁻³ দিয়ে গুণ করি তাহলে এটা কি পেয়ে যাবো? 10⁻² হয়ে যাবে। আর এটা যদি সিম্পল করে যদি লিখি তাহলে 0.01 মোলার আমরা পেয়ে যাব। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে স্যার? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সি নাম্বার। পরবর্তী দেখো যে এখানে বলছে যে উষ্ণতা বৃদ্ধিতে হেনরি ধ্রুবকের মান। আমরা দেখলাম যে ওই 4টা পয়েন্ট মুখস্থ করতে বলেছিলাম, যে উষ্ণতা বৃদ্ধিতে হেনরি ধ্রুবকের মান অবশ্যই কী হবে? বৃদ্ধি পাবে। পরবর্তী এখানে স্তম্ভ মিলাতে বলছে, এখানে বলছে সোডা ওয়াটার। দেখো যে সোডা ওয়াটার কোনটা স্যার? সোডা ওয়াটার মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা থামস আপ কোল্ড ড্রিঙ্কস, এইগুলোকে বলা হয় সোডা ওয়াটার। যেখানে কি থাকে? জল থাকে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোথা থেকে আসে? কার্বনেট যে লবণ থাকে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়। তুমি যদি সোডা ওয়াটারকে যদি ঝাঁকাও, এক ধরনের বাবেলস, বুদবুদ তৈরি হয় না? সেই বুদবুদটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। ঠিক আছে, তাহলে এটা কিসের? তাহলে এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গ্যাস ও তরলের দ্রবণ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে তোমার ডি নাম্বার। এবার দেখো যে চিনির জলীয় দ্রবণে কি আছে? চিনি আছে আর জল আছে। চিনি হচ্ছে কঠিন আর জল হচ্ছে তরল। তাহলে এটা হয়ে যাচ্ছে কি? সি নাম্বার, এই যে এটা। তারপরে দেখো জার্মান সিলভার একটা সংকর ধাতু। জার্মান সিলভার হলো একটা সংকর ধাতু। কীভাবে তৈরি করা হয়? যে কোনো দুটো বা তিনটে ধাতুকে যদি একসাথে মিশিয়ে নতুন কোনো ধাতু আবিষ্কার করা হয় সেটাকে বলা হয় সংকর ধাতু। তাহলে এখানে জার্মান সিলভারটা কীরকম ধরনের দ্রবণ হবে? কঠিন এবং কঠিনের দ্রবণ হবে। তাহলে দেখো এটা তাহলে হয়ে যাচ্ছে বি নাম্বার। বাকি থাকলো তাহলে এ নাম্বার। আমাদের রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? DCBA। দেখো DCBA, এই যে DCBA, এটা হচ্ছে ডি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী বলছে হেনরি ধ্রুবক KH এর মান। KH এর মান অধিক দ্রব্য গ্যাসগুলির ক্ষেত্রে বেশি, না সব গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক, না স্বল্প দ্রব্য গ্যাসগুলির ক্ষেত্রে বেশি হয়? হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কারণ কি? কারণ বললাম যে দ্রাব্যতা আর হেনরি ধ্রুবক পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। দ্রাব্যতা যদি কম হয় হেনরি ধ্রুবক বেশি হয়, দ্রাব্যতা যদি বেশি হয় তাহলে হেনরি ধ্রুবক কম হবে। তাহলে কি বলছে? স্বল্প দ্রাব্য গ্যাসের ক্ষেত্রে হেনরি ধ্রুবক বেশি হয়। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো যে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুতে দ্রাবক ও দ্রাব হলো যথাক্রমে। তাহলে জলীয় বাষ্পতে কি আছে? বায়ু আছে, ঠিক আছে, বা গ্যাস আছে আর জল আছে। তাহলে এটা কিসের মিশ্রণ হবে? গ্যাস ও তরলের মিশ্রণ।
পরবর্তী কোশ্চেন দেখো, এখানে কি বলছে H2S এর হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে 289.4 বার। এসটিপিতে জলে H2S এর দ্রাব্যতা কত হবে? তাহলে এখানে এই কোশ্চেনটা যদি সলভ করি, এখানে কিসের ভ্যালু দেওয়া আছে স্যার? দেওয়া আছে হেনরি ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে 289.4 বার। আর দেওয়া আছে, আর কি বলা আছে, এসটিপি। আমরা জানি যে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এখানে এসটিপিতে প্রেসারের মান হচ্ছে কত? 1, মোটামুটি 1 বার, একটু বেশি হয় 1 থেকে, আমি এটাকে অলমোস্ট 1 ধরলাম। হ্যাঁ, এটা কিসে? এটা হচ্ছে ইন এসটিপি। এবার আমরা কি জানি? আমরা যেটা জানি যে হেনরির সূত্রানুসারে আমরা জানি P সমান KH ইন্টু এক্স। আমাদের বের করতে হবে দ্রাব্যতা বা এক্স বের করতে হবে। তাহলে এক্স সমান আমরা পেয়ে যাব P/KH। ঠিক আছে, এখন এর ভ্যালুগুলো আমরা পুট করে দিই। তাহলে পি এর ভ্যালু কত পেয়েছি? পি এর ভ্যালু পেয়েছি 1, আর এইচ এর ভ্যালু হচ্ছে, KH এর ভ্যালু হচ্ছে 289.4। তাহলে এটা যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে তোমরা পেয়ে যাবে মোটামুটি এইরকম অ্যান্সার পাবে, 2.46 ইন্টু 10⁻³ তাহলে এটা দেখো কার সাথে মিলছে? এটা মিলছে সি নাম্বারের সাথে মিলে যাচ্ছে মোটামুটি। তাহলে পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলছে একই উষ্ণতায় বিভিন্ন গ্যাসের KH এর মান বিভিন্ন হয়। তাহলে এটা সঠিক। KH এর মান কিসের উপর? গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, সেই জন্য বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন মান হবে KH এর। দ্বিতীয় বিবৃতি বলছে প্রদত্ত চাপে KH এর মান যত বেশি হবে তরলে গ্যাসের দ্রাব্যতাও তত বৃদ্ধি পাবে। তাহলে এই পয়েন্টটা কি বৃদ্ধি পায়? না, তো বৃদ্ধি তো পায় না, হ্রাস পায়। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ভুল। তাহলে প্রথমত আমাদের তাহলে কি হচ্ছে? বি নাম্বার তাহলে হবে। বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলছে যে 1.25 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের জলে দ্রবণের শতকরা মাত্রা কত? তো এখানে এই যে নর্মাল লেখা আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি এবং নর্মালিটি সমান। কেন সমান স্যার? কারণ হচ্ছে এই যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ক্ষার, এর ক্ষার গ্রহিতা, এর অম্ল গ্রহিতা কত? 1, মানে এটা একটাই OH আয়ন দান করতে পারে, সেই জন্য এর অম্ল গ্রহিতা কত হবে? 1 হবে। তাহলে 1 যদি হয়, এক্স এর ভ্যালু 1 এখানে, সেই জন্য এর কি মোলারিটি এবং নর্মালিটি সমান হয়। সেই জন্য আমি লিখতে পারি 1.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এটার কথার মানেই হচ্ছে, এই কথাটার মানেই হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি? N2 পেয়ে যাচ্ছি 1.25 মোল, আর V1 পেয়ে যাচ্ছি বা দ্রাবকের আয়তন পেয়ে যাচ্ছি 1000 ml। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে শতকরা মাত্রা বের করতে বলেছে। তাহলে শতকরা মাত্রা বের করার নিয়ম কি? শতকরা মাত্রা W/V যদি আমি বের করি, W/V বের করতে বলেছে। তো W/V মানে হচ্ছে W2 বাই হচ্ছে V1 ইন্টু হলো 100। তাহলে দেখো আমি এখানে W2 পাইনি, এখানে পেয়েছি কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের N2 পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? এই যে N2 থেকে আমি W2 বের করতে পারবো। কীভাবে W2 বের করবো স্যার? W2 বের করার নিয়ম হচ্ছে যে এখানে W2 হয়ে যাবে, যে N2 ইন্টু হচ্ছে M2। এটা হচ্ছে কোথা থেকে পেলাম? এটা হচ্ছে মোলারের সূত্র থেকে। কারণ কি N2 সমান W2 বাই হচ্ছে M2 ছিল না, সেই সূত্র থেকে এটা পেয়েছি। তাহলে এখানে আছে কত? 1.25, আর সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি মোলার ওয়েট ক্যালকুলেট করো তাহলে তুমি পেয়ে যাবে 40। হ্যাঁ, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা পেয়ে যাবো আমি 50 গ্রাম। তাহলে এখানে বসাও, এখানে হচ্ছে 50 গ্রাম বাই হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 100। তাহলে এখানে এই পয়েন্ট ওই পয়েন্ট কাটলো, তাহলে 3টাই কেটে গেলো। তাহলে এখানে কত পেয়েছি? 5 পেয়ে যাচ্ছি। আর 5টা কী আসবে? পার্সেন্টেজ। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি নাম্বার।
পরবর্তী কোশ্চেন যে তাপমাত্রা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে, যদি তাপমাত্রা স্থির রাখি এবং চাপ বাড়াই, হ্যাঁ, তাহলে চাপ যদি বাড়ায় তাহলে কী হবে, তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে সঠিক। কেন বৃদ্ধি পাই সেটা দেখাচ্ছি। ধরো এরকম একটা পাত্রে তরল আছে, এগুলো হচ্ছে তরল, আর এই পাত্রটাকে এরকম একটা পিস্টন দ্বারা কি করা আছে, সিল করা আছে। এখন আর এর উপরে রয়েছে এই জায়গাগুলোতে, ধরো যে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে গ্যাস রয়েছে, এগুলোতে কি রয়েছে, এগুলোতে রয়েছে গ্যাস রয়েছে। তাহলে এখান থেকে এই পিস্টনের উপর যদি চাপ প্রয়োগ করি, এখানে যদি চাপ দেওয়া হয় তাহলে কী হবে, গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এখানে। আর গ্যাসের এই যে চাপ যখন বৃদ্ধি পাবে তখন এই গ্যাসের অণুগুলি কী হবে, এর মধ্যে তরলের মধ্যে প্রবেশ করে যাবে। আর তরলে যদি প্রবেশ করে যায় তাহলে তরলে কী হলো, তার দ্রাব্যতা বেড়ে গেল। সেই জন্যে চাপ বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা অবশ্যই বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেন দেখো যে বলছে নিচের কোন লেখচিত্রটি হেনরির সূত্রানুসারে অঙ্কিত। তাহলে হেনরির সূত্রটা আগে লিখি। হেনরির সূত্র থেকে আমরা কি জানি, হেনরির সূত্র হচ্ছে পি সমান সমান হচ্ছে এক্স ইন্টু কেএইচ। এটা হচ্ছে হেনরির সূত্র। আমরা উভয় দিকে কী নিয়ে নিলাম, লগ নিয়ে নিচ্ছি। লগ যদি নিয়ে নিই তাহলে লগ পি সমান সমান পেয়ে যাব লগ এক্স প্লাস হচ্ছে লগ কেএইচ। যারা বুঝতে পারছো না লগটা একটু দেখে নেবে, এটা হচ্ছে লগের ফর্মুলা। যদি লগ নিই তাহলে এরকম হয়ে যাবে। এবার দেখো যে এটাকে আমি যদি ওয়াই ধরি তাহলে এটা কি হবে, এটা হবে এম এক্স হবে। আর এটা যেহেতু ধ্রুবক একটা পদ, ঠিক আছে, তার জন্য এখানে সি লিখছি। তাহলে এইরকম যদি ইকুয়েশন হয়, এই ইকুয়েশনের গ্রাফটা হয় এরকম যদি ইকুয়েশন হয় তাহলে এই ইকুয়েশনের গ্রাফটা হবে এরকম হবে গ্রাফটা, যেখানে এইটুকু হলো সি, হ্যাঁ। তাহলে এই সরল লেখার সমীকরণটা হচ্ছে এম এক্স প্লাস হচ্ছে সি। তাহলে এইরকম সমীকরণ কোনটা রয়েছে, এটা রয়েছে এটা। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার। পরবর্তী কোশ্চেন যে দেখো যে একটি দ্রাবকের মোল ভগ্নাংশ, হ্যাঁ, দ্রাবকের মোল ভগ্নাংশ দেওয়া আছে 0.8। তাহলে ওই দ্রবণের দ্রাবের শতকরা মোল সংখ্যা কত। তাহলে এটা বের করার জন্য আমাদের কি দেওয়া আছে, দ্রাবকের মোল ভগ্নাংশ দেওয়া আছে, মানে x2টা দেওয়া আছে 0.8, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলছে x1, তাহলে কত হয়ে যাবে, x1 হচ্ছে 1 মাইনাস 0.8। এটা কিভাবে পেলাম, কারণ আমরা জানি যে মোল ভগ্নাংশের যোগফল সর্বদা এক হয়, মানে x1 প্লাস x2 সমান সমান 1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে x1 সমান সমান কত হয়ে যাবে, 1 মাইনাস x2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে ওই সূত্র পেলাম। তাহলে এখান থেকে কত পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো 0.2। আর এটাকে যদি আমি শতকরা মাত্রায় কনভার্ট করতে চাই তাহলে এটাকে কি করব, আমরা সিম্পলি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আর যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাও হয়ে যাচ্ছে 20%। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার। পরবর্তী দেখো যে নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে কোনো কঠিন দ্রাবের সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তার নিচের কোনটির উপর নির্ভর করে, নিচের কোনটির উপর নির্ভর করে না, নেগেটিভে উত্তর দিয়েছে, হ্যাঁ। তাহলে কোনটার উপর নির্ভর করে, অবশ্যই উষ্ণতার উপর নির্ভর করবে, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে, হ্যাঁ। আর দ্রাবকের প্রকৃতির যেটার উপর নির্ভর করবে না সেটা হচ্ছে চাপের উপর নির্ভর করবে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চাপ। পরবর্তী বলছে বিবৃতি দেওয়া আছে যে 0.2, হ্যাঁ, 0.02 HNO3 দ্রবণের গাঢ়ত্ব মোলারিটি মাত্রায় 0.02 মোলার হয়। অবশ্যই হয়, কারণ কি, কারণ আমরা জানি n সমান mx, যেখানে এখানে x এর ভ্যালু, এখানে x এর ভ্যালু হচ্ছে 1। HNO3 ক্ষেত্রে x এর ভ্যালু 1 যদি হয় তাহলে n সমান m হবে, নর্মালিটি সমান মোলারিটি হয়ে যাবে। এখানে কারণ কি বলছে, কারণ বলছে কোনো দ্রবণের মোলারিটি ও নর্মালিটি সর্বদা সমান হয়। তাহলে এটা ভুল লেখা আছে, সর্বদা তো সমান হবে না, এক্স এর ভ্যালু যদি আলাদা আলাদা হয়, এক্স এর ভ্যালু যদি 2, 3 হয় তাহলে কি হয়ে যাবে, নর্মালিটি মোলারিটি আলাদা আলাদা হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে ভুল। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে এ সঠিক কিন্তু আর সঠিক নয়, তাহলে সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী ধাতুর কঠিন দ্রবণকে বলা হয়,
ধাতুর কঠিন দ্রবণ কী বলা হয়? একটু আগে বলছিলাম যে সংকর ধাতুতে কী থাকে? দুটোই কঠিন পদার্থকে, দুই বা তার অধিক কঠিন পদার্থকে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়। তাহলে এটা হয়ে যাবে সংকর ধাতু, যার ইংরেজি নামটা হচ্ছে অ্যালয়। পরবর্তী কোশ্চেন যে 0.2 নর্মাল K2SO4 এর শক্তিমাত্রা মোলারিটিতে কত হবে? তাহলে এখানে আমরা বের করব n সমান m ইন্টু এক্স, যেখানে এই যে K2SO4 এর ক্ষেত্রে x এর ভ্যালু কত হবে? K2SO4 এটাকে যদি আমি আয়নিত করি তাহলে এখানে আয়ন পেয়ে যাব K2K প্লাস আর SO4 2 মাইনাস। এখন দেখো এখানে x এর ভ্যালু কত আসছে? এটা হচ্ছে এর যোজ্যতা, সালফেটের যোজ্যতা। এখানে x সমান সমান তাহলে কত পেয়ে যাচ্ছি? x সমান সমান 2 পেয়ে যাচ্ছি, ঠিক তো? তাহলে এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। এখানে কি বলেছে? মোলারিটিতে শতকরা মাত্রা বের করতে বলেছে। তাহলে এখানে m সমান সমান কত হয়ে যাবে? m সমান সমান হয়ে যাবে n বাই হচ্ছে x, যেখানে n এর ভ্যালু দেওয়া আছে 0.2 আর x এর ভ্যালু পেয়েছি 2, তাহলে আমি পেয়ে যাব যেটা 0.1 মোলার। 0.1 মোলার। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী বলছে প্রদত্ত কোন গ্যাসটি হেনরির সূত্র মেনে চলে না? তাহলে দেখো যে অক্সিজেন থেকে হাইড্রোজেন পর্যন্ত এই গ্যাসগুলো জলে অল্প দ্রাব্য কেন? স্বল্প দ্রাব্য, হ্যাঁ, স্বল্প বা অল্প যাই বলো, স্বল্প দ্রাব্য, এরা স্বল্প দ্রাব্য। আর এই যে অ্যামোনিয়া, এটা হচ্ছে অতিমাত্রায় দ্রব্য। অ্যামোনিয়া হলো অতিদ্রাব্য। অ্যামোনিয়া অতিদ্রাব্য কেন স্যার? অ্যামোনিয়া এই জন্য অতিদ্রাব্য, অ্যামোনিয়া হচ্ছে একটা পোলার নেচার আছে। আর অ্যামোনিয়া কী করতে পারে? হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য জলের সংস্পর্শে এরা কী হয়? অতিমাত্রায় দ্রবীভূত হতে পারে। আর এই আমি জানি যে হেনরির সূত্র কোনো অতিমাত্রায় দ্রবণের ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হয় না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন এখানে বলছে এ গ্রাম একটি দ্রবণের মোলারিটি এটা বলছে মোলালিটি বি বলেছে, হ্যাঁ। তো মোলালিটির ডেফিনিশন আমরা কি জানি? মোলালিটি সমান সমান আমরা জানি N2 বাই হচ্ছে W1 ইন্টু হলো 1000। এখন দেখো মোলালিটিটা বি বলা আছে, তাহলে এখানে হবে বি সমান সমান আমি কি পেয়ে যাচ্ছি স্যার? দ্রাবের পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে একটু আমাকে কিছু জিনিস ক্যালকুলেট করে বের করে নিতে হবে। তাহলে এন বের করতে হবে, এনটা এখানে কী দেওয়া আছে? দ্রাবের পরিমাণ দেওয়া আছে। দ্রাবের পরিমাণ কত? দ্রাবের পরিমাণ দেওয়া আছে সি। আর তাহলে দ্রাবের আণবিক ভর ধরে নিলাম, তাহলে এম, ঠিক আছে, ইন্টু তাহলে সি বাই এম হয়ে গেল। আর এনে বলছে একটি দ্রবণী, তাহলে এখানে এই যে W1, তাহলে কী পাচ্ছি স্যার? W1 সমান সমান আমি পেয়ে যাব হচ্ছে দ্রবণ, হ্যাঁ, এটা হচ্ছে দ্রবণ। আর দ্রাব আছে সি, তাহলে আমি এখানে দ্রাবকটা তাহলে কত পেয়ে যাব? দ্রাবকটা পেয়ে যাব এ মাইনাস সি। তাহলে আমরা এখানে মোটামুটি সব কিছু পেয়ে গেছি। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করো। ভ্যালু কীভাবে পুট করবো? এখানে দেওয়া আছে সি বাই এন এর ভ্যালু হচ্ছে সি বাই এম বাই হচ্ছে এ মাইনাস সি ইন্টু হচ্ছে 1000 সমান সমান হয়ে গেল তাহলে সি বাই এম ইন্টু 1000 বাই হচ্ছে এ মাইনাস সি। তাহলে দেখো এখানে বি আছে, আমি বিটাকে এইদিকে আর এমটাকে এইদিকে নিয়ে চলে আসছি। তাহলে এমটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে আমরা কী করবো? সি বাই বি ইন্টু 1000 বাই হচ্ছে এ মাইনাস সি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা আণবিক ভর। কার আণবিক ভর? দ্রাবটার আণবিক ভর। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে স্যার? সি বাই বি এ মাইনাস সি। তাহলে বি নাম্বারটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা তাহলে টপিক 1টা আমরা সলভ করলাম, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম খুব সহজভাবে, সহজ ওয়েতে। আমরা
এই ক্লাসটা তোমাদের অবশ্যই হেল্পফুল হয়ে থেকেছে। তাহলে তোমরা ভিডিওতে কমেন্ট করো, অন্তত এইটুকু তো বলো যে কে কোথা থেকে দেখছো, আর তোমরা কী ধরনের টপিক চাইছো বা কোন টপিকে তোমাদের সমস্যা রয়েছে, কোন চ্যাপ্টারের সমস্যা রয়েছে, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, হ্যাঁ তোমরা এগুলো কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।